দু হাতে গরম শিক নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য, মুখে একটা ভিলেনি হাসি। আস্তে আস্তে এগিয়ে আসছে শুভার দিকে। যত এগিয়ে আসছে ততই পিছিয়ে যাচ্ছে শুভা। আসবেন না আমার কাছে আর। দেখুন, আমি কিন্তু বলে দিচ্ছি আসবে না কিন্তু। তোমার হাতে ওটা কি? এ কি বউ, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? তুমি তো জানো আমি একটু অন্যরকম ভাবে ভালোবাসা প্রকাশ করি। আজও চিনলে না আমাকে? শুভা ভয়ে পিছোতে পিছোতে বিছানার সাথে ঠেকে বিছানায় বসে পড়ল। আর এদিকে তুর্য একদম শুভার কাছাকাছি এসে তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। বাহ, নুপুর পরেছ পায়ে দেখছি। কি সুন্দর ঝুনঝুন করে বাজছে। ভালোই, কিন্তু আমার কথা হলো, কেন পড়ছো নুপুর? কি হলো? মাথা নিচু করে চুপচাপ করে কান্না করে কোনো লাভ নাই। আই ওয়ান্ট মাই আনসার। তুমি কিন্তু ভালো করেই জানো, এভাবে আমার কথার জবাব না দিয়ে কেউ চুপ করে থাকলে আমি সেটা মোটেও টলারেট করতে পারি না। আর সেটা যদি হয় আমার বউ, তাহলে ইচ্ছে হচ্ছিল পড়ার। ও, ইচ্ছে হচ্ছিল? তোমার ইচ্ছে হচ্ছিল নুপুর পরে বাইরে যাওয়ার আর বাইরের ছেলেগুলোকে তোমার এই সুন্দর পায়ের পাতাটা দেখানোর, রাইট? না, এমনি কি কিছু না আসলে। আসলে কি শোনা, আমি দোতলাচ্ছ কেন? তুমি জানতে না যে আমার অনুমতি ছাড়া তুমি কিছু করো, আর আমার সেটা মোটেই ভালো লাগে না। তাহলে আমার কাছে না শুনেই নুপুর পরে বাইরে বেরোলে কেন? আমার ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা করে দাও না, আর হবে না। ভুল করলে তো শাস্তি পেতেই হবে। আমি একদম চাই না আমার জানে মান কোনো রকমের ভুল করুক। শাস্তি না দিলে শিখবে কি করে? কিন্তু কি শাস্তি দেয়া যায় বলো তো? হ্যাঁ, আমি বরং তোমার এই সুন্দর ফর্সা পায়ের পাতাটা একটু কুৎসিত করে দিই, হ্যাঁ? তাহলে আর কেউ এখানে তাকাবেও না। আর পরবর্তীতে না বলে কিছু করতে গেলে তোমার এখানে তাকালেই তুমি আগে থেকে ভুল শুধরে নিতে পারো। গুড আইডিয়া, তাই না? না না, আমি বলছি তো আর হবে না। এখন থেকে তুমি যা বলবে তাই হবে। এবারের মতো মাফ করে দাও প্লিজ। আমি আর এমন করব না। হুম, এটা তো হবে না। শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই বলেই একটা ভিলেনি হাসি দিয়ে গরম শিক দুটো এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে শুভার পা শক্ত করে ধরে শুভার পায়ে ঠেকিয়ে দিল গরম শিকটা। আর শুভা ব্যথায় কুকুরের চোখ মুখ খিচে চিৎকার দিল। আর পাচ্ছি না, বাঁচাও। এই বলেই চিৎকার দিল শুভা ঘুমের মধ্যেই। শুভার এমন চিৎকার শুনে শুভার বাড়ির কাজের লোক শুভাকে হালকা ঝাঁকিয়ে বলল, ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? ম্যাডাম শুনছেন? তুলসীর ডাক পেয়ে ভয় পেয়ে হুড়মুড় করে উঠে পড়ে শুভা। তুলসী তাড়াতাড়ি করে শুভাকে পানি দেয়, আর শুভা কাঁপতে কাঁপতে ঢোক করে পুরো পানিটা খেয়ে ফেলে। ম্যাডাম, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? এভাবে কাঁপছেন কেন? কি হলো ম্যাডাম? দাদাবাবু আর বড় খালামাকে ডাকবো? আপনার কি শরীর খারাপ লাগছে? দাঁড়ান, আমি এক্ষুনি সবাইকে ডাকছি। না না তুলসী, শোন, দাঁড়া, কাউকে ডাকা লাগবে না, ঠিক আছি আমি। কাকে ডাকার কথা হচ্ছে এখানে? দেখুন না বড় খালাম্মা, আপা মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছে। ঘুমের মধ্যে কি জানি ছেড়ে দাও মাগো এইসব বলতেছিল। আর আমি যেই ডাক দিয়ে তুললাম, দেখি পুরো শরীর ভয়ে ঘেমে নিয়ে অস্থির, থরথর করে কাঁপছে। এই কথা শুনেই মিসেস রাহেলার মুখটা শুকনো হয়ে গেল। সে কোনো মতে নিজেকে সামলে তুলসীকে বলল, তুলসী, তুই যা তো, দেখ ওই রুমে দিদিভাই কান্না করছে কখন থেকে। ওকে দুধটা গরম করে খাওয়াচ্ছি, এদিকটা আমি দেখছি। কিন্তু আবার কিসের কিন্তু? আমি বলছি তো, যা দিদিভাইকে দুধ গরম করে খাওয়া। আচ্ছা বড় খালাম্মা। আর শোন, দিদিভাইকে খাওয়ানো শেষেই টেবিলে সকালের খাবার সার্ভ করে দে জলদি। তোর ম্যাডামকে আজ যেতে হবে জলদি, জানিসই তো আজ একটা বিশেষ দিন। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। এই বলেই তুলসী রুম থেকে চলে গেল। তারপর মিসেস রাহেলা এসে শুভার কাছে বসলো। তারপর শুভাকে বুকে টেনে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আজ আবারও ওর স্বপ্ন দেখেছিস তাই না? তোকে কতবার বলেছি মা, এইসব ভুলে যা, সব নতুন করে শুরু কর। যত এইগুলো ভাববি অতীত তোকে আরও জেঁকে ধরবে। তুই কি ভুলে যাচ্ছিস মা? তোর একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে। তুই অতীতের কথা ভেবে কিন্তু ওকেও আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছিস। দেখ, আজ তুই তোর স্বপ্ন পূরণ করলি। আজ প্রথম তুই ডক্টর হয়ে হসপিটালে ইন্টার্নি করতে যাচ্ছিস। আমি চাই এখান থেকেই নতুন কিছু শুরু কর মা। তিলক দিদিভাইকে নিয়ে নতুন করে শুরু কর তোর জীবন। মা, নতুন করে শুরু কর বললেই করা যায় না। আমার অতীত আমার পেছনে বিষের মতো তাড়া করে বেড়াচ্ছে। আমি এগুলো মরলেও ভুলতে পারবো না। আর তুমি ভুলে যেও না মা,
তিলক কিন্তু ওর সন্তান। যখনই আমি তিলককে দেখি আমার বারবার ওর ছবি চোখের সামনে ভেসে ওঠে। আর তুমি যা বলো না এসব স্বপ্ন আমার মনের কল্পনা, কিন্তু আমার এটা একদমই মনে হয় না। ওকে আমার থেকে ভালো কেউ চেনে না মা। আমি অনুভব করতে পারছি বেশ যে ও আবারও আসছে আমায় নিয়ে যেতে। খুব শীঘ্রই আমায় নিয়ে যাবে ও। পৃথিবীর কোনো জায়গায় আমি ওর থেকে লুকোতে পারবো না। চুপ কর মা, চুপ কর। আর এসব বলিস না, কিচ্ছু হবে না, আমি আছি। তোর দা ভাই আছে তোর সাথে। আচ্ছা, আজকের দিনটা অন্তত এসব ভুলে যা। সকাল সকাল তো তোকে হসপিটালে যেতে হবে। এরকম বিষণ্ণ হয়ে গেলে তুই রোগী দেখবি কি করে? প্রথম দিনটা এভাবে নষ্ট করিস না। যা জলদি ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দেই। আচ্ছা বড় মা শোনো। হ্যাঁ বল। তুলসীকে বলো তিলককে আমার রুমে দিয়ে যেতে। সত্যি বলছিস তুই? তুই তিলক দিদিভাইকে কাছে রাখছিস? হ্যাঁ মা, সত্যি বলছি। হাজার হলেও ও আমার অংশ। ওকে তো ফেলে দিতে পারবো না। তুমি যাও, গিয়ে বলো আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে। এখনই যাচ্ছি মা, এখনই ওকে পাঠাচ্ছি। তুই যা ফ্রেশ হয়ে আয় মা। দেখবি আল্লাহর রহমতে তোর দিনটা আজ অনেক ভালো যাবে। শুভ, ভালো এই জিনিসগুলো আমার জীবন থেকে উঠে গেছে। প্রতিটা দিনই এখন আমার কাছে আতঙ্ক। ফ্রেশ হয়ে এসে অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের ক্ষতগুলো দেখছে শুভা। আজ 3 বছর হতে চলল, এখনও তুর্যর দেওয়া ক্ষতগুলো শুভার শরীরে জ্বলজ্বল করছে। শুভার চোখ পড়ল ওর ডান হাতের পোড়া জায়গায়, যেটা তুর্যরই দেওয়া। এখনও অনেকটাই গাঢ় হয়ে আছে পোড়া দাগটা। জ্বলন্ত গরম আয়রন দিয়ে ওই হাতটা পুড়িয়ে দিয়েছিল তুর্য ওরই এক বন্ধুর সাথে হাত মেলানোর জন্য। অথচ ওর কোনো দোষই ছিল না। এখনও মনে পড়ে ওর সেই ভয়ঙ্কর দিনের কথা। তুর্য ওকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিল ওই রাতে। ওরই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে যেতেই ওর এক বন্ধু আমাকে দেখে ছুটে আসে আর অনেকটা জোর করেই মজা করার জন্য কিছু না বলেই হাত ধরে নিয়েছিল। আর শুভা ঘাবড়ে গিয়েছিল। শুভা তুর্যর ভয়ে দ্রুত হাতটা সরিয়ে নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তুর্যর নজর ঠিকই পড়ে যায়। কত আকুতি মিনতি করেছে, তবুও একটা বারও শোনেনি তুর্য শুভার কথা। সবার সামনে বিয়ের অনুষ্ঠানে তুর্যকে শরীরের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে। তারপর হাতটা শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ধরে পাশায় নিয়ে যায়। তারপর যেই হাতটা ধরেছিল ওই হাতটা আয়রন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। কত চিৎকার, কত আকুতি, কিছুই শোনেনি। শুধু এমনটা করেই ও স্থির থাকেনি। ওর চোখের সামনেই ওই রাতেই তুর্য ওর বন্ধুকে কি বীভৎসভাবে হত্যা করে। কি ভয়ঙ্কর ছিল সেই পরিস্থিতিটা, তা যে সহ্য করে সেই বুঝে। ওই ক্ষতটার উপর হালকা হাত বোলাতে বোলাতে সব কথা মনে পড়েই সুভার শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন সময় তিলককে নিয়ে রুমে প্রবেশ করলো তুলসী। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। ম্যাডাম, এই যে তিলক বেবি, ওকে আমি খাইয়ে দিয়েছি। খালাম্মা বললো আপনি নাকি ওকে ডেকেছেন, তাই দিতে এলাম। দাও আমার কোলে। এরপর তুলসী তিলককে সুভার কোলে দিল। আচ্ছা তুলসী, তুমি এখন যাও, খাবারগুলো বড় মার সাথে সার্ভ করে দাও। আমি ওর সাথে কিছুক্ষণ একা কাটাতে চাই। আচ্ছা ম্যাডাম। এই বলেই তুলসী রুম থেকে চলে যায়। আর এদিকে শুভা তিলককে কোলে নিয়ে এক ধ্যানে ওর মুখটার দিকে তাকিয়ে আছে। খিলখিল করে হাসতে তিলককে, আর আধো আধো গলায় আওয়াজ করছে শুভাকে দেখে তিলক। তিলকের এমন আচরণ দেখে অজান্তেই শুভার মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে। খুব খুশি হয়েছিস আমাকে পেয়ে, তাই না? সত্যিই তো, তুই জন্ম নেওয়ার পরে আমাকে পেয়েছিস বা কতটুকু। আর এই কয়দিনে লেখাপড়ার চাপে ব্যস্ততাই তোকে সময় দিতে পারিনি। বলতে পারিস ইচ্ছে করেই তোকে সময় দিনি। জানিস, আর সব মায়ের মতো আমারও ইচ্ছে করে প্রাণ ভরে মাতৃত্বের স্বাদ নিতে। তুই আমার প্রথম সন্তান। আমারও ইচ্ছে করে তোকে প্রাণ ভরে আদর করি, দিনের বেশিরভাগ সময় তোর সাথে কাটাই। কিন্তু তোর এই যে ধীর স্থির নিষ্পাপ চাউনি, খয়েরি টানা টানা মায়াবী চোখ, তোর এই চেহারা আমাকে তোর কাছে আসতে বাধা দেয় রে। তোর এই চেহারা আমার কাজে বাধার সৃষ্টি করে। শুনতে খারাপ লাগলেও আমি নিরুপায় রে। তুই যে একদম তোর বাবার চেহারা পেয়েছিস। তোর হাসি, তোর ওই চোখ বারবার আমায় ক্ষত বিক্ষত করে। তোর চেহারায় আমার মনে মায়ার থেকে যে বেশি আতঙ্ক জাগে তিলক। আমায় ক্ষমা করে দিস মা। আমি হয়তো কোনোদিনও পারবো না তোকে আর 5টা মায়ের মতো কাছে টেনে নিতে। এই বলেই চোখ বন্ধ করে কাঁপা কাঁপা ঠোঁটে তিলকের কপালে চুমু খেলো শুভা। তারপর নিজের বিছানায় তিলকের ঘুমো ঘুমো চোখ দেখে শুইয়ে দিয়ে তুলসীকে ডেকে ওকে তিলকের কাছে থাকতে বলে ও রেডি হয়ে ঝটপট খাবার টেবিলে চলে গেল।
এতক্ষণে এলি? আজ না তোর এন্ট্রানি করার প্রথম দিন? অলরেডি 9টা বাজে, যাবি কখন? রুদ্র ভাই আসলে তিলকের সাথে একটু খেলছিলাম, তাই দেরি হয়ে গেল। কি, তুই সোনামণির সাথে খেলছিলি? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ রে রুদ্র, শুভা একদম ঠিক বলেছে। আর সকাল হতেই শুভা আমাকে বলে, বড় মা একটু তিলককে এই রুমে পাঠিয়ে দেবে। আমি মেয়ের কথা শুনে বেশ খুশি হয়েছি। মা, এটা তো খুশি হবার মতোই কথা। আরে এখন থেকে সোনামণিকে একটু সময় দে বোন। বড় মামার দেরি হয়ে যাচ্ছে। তুই কথা এড়িয়ে যাচ্ছিস। সামনের মাসে সোনামণির 2য় জন্মদিন, মনে আছে তো বোন? আমি ঠিক করেছি বড় করে একটা অ্যারেঞ্জমেন্ট করব। অনেক প্ল্যান করেছি। মনে আছে, কিন্তু আমি চাই না তিলকের জন্মদিনে বড় কোনো অনুষ্ঠান হোক। জন্মদিন এমন বিশাল কোনো ব্যাপার না যে এত আয়োজন করা লাগবে। আমি এগুলো একদম পছন্দ করি না। তোমরাই তোমাদের মতো ছোটখাটো করে কিছু করো। এইটা কি বলছিস তুই শুভা? তোর মেয়ের জন্মদিন আর তুই এই কথা বলছিস? এর আগের বারও তুই এমনটাই করেছিলি। বড় মা, আমি ওকে কোনোভাবে কোনো বিলাসবহুল জীবন দিতে চাই না। যতই বিলাসবহুল জীবন দিব ততই এগুলোর অভ্যাস হয়ে যাবে। ওর সামনে অনেক কিছু সহ্য করতে হবে। আর তাছাড়া এইসব অনুষ্ঠান আমি পছন্দও করি না। এসব কি বলছিস তুই শুভা? একদম ঠিক বলছি। তোমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকলেও আমি পারবো না। আমি জানি ও ঠিকই আসবেই। ওর হাত থেকে আমার নিস্তার নেই। শোভা, তুই মরে গেছে, তুই জানিস? তবে কেন বারবার একই কথা বলছিস? তুই এইভাবে তোর মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। এভাবে কল্পনার জগতে থেকে তুই না নিজে ভালো থাকবি, না তোরকে ভালো রাখতে পারবি। ও মরেনি ভাই, কেন বারবার একই কথা বলিস? এটা আমার কোনো কল্পনা না। তোরা কেউ ওকে আমার থেকে ভালো চিনিস না। আমি অনুভব করতে পারি যে ও আসছে, আর আসবেই ও। দুনিয়ার সবাইও যদি ও এসে বলে সূর্য আর নেই, তাও আমি বলবো ও আছে। উত্তেজিত হয়ে বেশ চিল্লিয়েই কথাটা বলল শুভা। আচ্ছা শোভা, একটা কথা বলতো, তুই সত্যি চাস ও ফিরে আসুক? ও ফিরে আসলে তুই খুশি হবি? আমার তো এখন তাই মনে হচ্ছে। তুই যদি চাইতেই এটা যে তার ফিরে না আসুক, তাহলে তুই ওই আমাদের মতো এটাই বারবার বলতি আর মানতিও যে ও মরে গেছে, ও আর আসবে না। কিন্তু তার বদলে তোর মুখে একই কথাও আসবেই। এমন করে তো মানুষ তখন বলে যখন কেউ তার জন্য অধীর হয়ে থাকে। তুই ওকে এখনো ভালোবাসিস? জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু এটুকুই জানি ও আমার জন্য একটা আতঙ্ক, যা আমাকে ছেড়ে কখনো যাবে না। না, আমি সেই আতঙ্ক থেকে দূরে যেতে পারবো। শুভা, মা আমার, চুপ কর। আচ্ছা আচ্ছা, শান্ত হ সোনা। আজকের দিনটাই আর এসব মনে করিস না সোনা। রুদ্র, তোকেও বলি হারি, আজকে ও প্রথম ডক্টর হিসেবে প্র্যাকটিস করতে যাবে হসপিটালে। আর আজকেই এইসব কথা তুলতে হলো তোর? কেন রে? কিন্তু মা। কোনো কথা না, চুপ কর। তোর না অফিস আছে, সোজাসুজি অফিসে যা। আর একটা কথাও শুনবো না আমি। ঠিক আছে, যাচ্ছি আমি, আর কিছুই বলবো না। কিন্তু ওকে একটু বোঝাও তুমি, এভাবে জীবন চলে না। এই বলেই হনহন করতে করতে অফিসে চলে গেল রুদ্র। তারপর মিসেস রাহেলা শুভার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, ছেড়ে দে না মা, খেতে বস। তুই তো জানিস তোর ভাইকে, ও আসলে তোকে অনেক বেশি ভালোবাসতো। একমাত্র বোনকে এমন কষ্ট পেতে দেখে থাকতে পারে না। তুই ওসব মাথায় নিস না, আয় তো খেতে বস। বড় মামার খিদে নেই, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে। হসপিটালে যেতে হবে। যেতে যেতে আরো সময় লেগে যাবে। সে কি, না খেয়ে যাবি? খাওয়ার উপর কিসের রাগ মা? তুমি ভুল বুঝছো মা। আমি মোটেই রাগ করে কিছু করছি না। আপন মানুষের সাথে রাগ কিসের? আমার সত্যিই দেরি হয়ে যাচ্ছে। আমি আসি কেমন? এই বলেই আর কিছু না বলে হনহন করে চলে গেল। প্রায় 1 ঘন্টা পর শুভা হসপিটালে পৌঁছালো। সেখানে গিয়ে দেখে ওর বন্ধু বান্ধব আগে থেকেই মেডিকেল কলেজের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সরি রে, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য, তাই না? তাও তো প্রায় 1.5 ঘন্টা। রোদের মধ্যে দাঁড়িয়ে মুখটা লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? কিন্তু এইটা বল, তুই তো কখনো দেরি করিস না। কাজের ব্যাপারে খুব সিরিয়াস তুই তাহলে? আসলে ওই একটু দেরি হয়ে গেল। বাদ দে না, চল ভেতরে যাই। প্রফেসর নিশ্চয়ই চলে এসেছে। অনেকক্ষণ হলো এসেছে। জলদি চল, বাকি কথা পরে হবে। চল। 3 জনই বেশ তাড়াহুড়ো করে ল্যাবে ঢুকলো। সেখানে আগে থেকেই বাকি ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিল, যারা ফাইনাল ইয়ার কমপ্লিট করে ইন্টার্নি করার জন্য প্রস্তুত। ওরা ল্যাবে ঢোকার সাথে সাথে একজন প্রফেসর ল্যাবে এলেন আর বললেন, হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জন্য একটা বিশেষ দিন।
আজকে থেকে তোমরা ইন্টার্নি করা শুরু করবে। বুঝতেই পারছি সবাই বেশ উত্তেজিত। সব ছাত্রছাত্রী হ্যাঁ বোধক উত্তর দিল সমস্বরে। গুড। তবে তোমাদের জন্য আমার কাছে একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ আছে। প্রথমেই খারাপ খবরটা বলি। তোমাদের বলা হয়েছিল তোমরা আমার আন্ডারে ইন্টার্নি করবে, আমাকে অ্যাসিস্ট করবে। আমি খুব খুশি ছিলাম তোমাদের মতো ব্রাইট স্টুডেন্টস, বিশেষ করে শুভা, যে পুরো মেডিকেল কলেজের পুরনো স্টুডেন্টদের রেকর্ড ব্রেক করে হাইয়েস্ট স্কোর করেছে ফাইনাল এক্সামে। তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে গাইড করতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি, এবার আর তা হলো না। একটা আর্জেন্ট কাজে আমাকে ইমিডিয়েট অ্যাব্রড যেতে হবে, তাও 1 বছরের জন্য। প্রফেসর এর এমন কথা শুনে সবাই বেশ চিন্তিত হয়ে গেল। পরে ল্যাবে শোরগোল পড়ে গেল। শুভা বেশ কৌতূহলী হয়ে স্যারকে জিজ্ঞেস করলো, স্যার তাহলে আমাদেরকে গাইড করবে কে? আমার জানা মতে এই মেডিকেল কলেজের একমাত্র আপনি বেস্ট নিউরোলজিস্ট, তাহলে আপনি চলে গেলেন। বলছি শুভা, আগেই ব্যস্ত হও না। তোমরা আমার স্টুডেন্ট, আমি নিশ্চয় তোমাদের ব্যবস্থা না করেই এত বড় সিদ্ধান্ত নিব না। হ্যাঁ, আমি ক্লাস নিতে পারবো না ঠিকই, সেজন্য আমি তোমাদের দায়িত্ব আমারই একজন বিশ্বস্ত স্টুডেন্টের হাতে দিয়ে দিতে চাই। তোমরা নিশ্চয় আরহাম তুরাগের নাম শুনেছ। বিশ্বের বড় বড় নিউরোলজিস্টের মধ্যে ও এখন অন্যতম। আর আমার পরিবর্তে আমি ওকেই বলেছি তোমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আজই ও এসেছে মেডিকেল কলেজে। এটাই গুড নিউজ। এটা তোমাদের জন্য একটা গুড লাক বলতে পারো, যে এত বড় নিউরোলজিস্টের তোমাদের গাইড করবে। আর শুভা, আমি তুরাগকে বলেছি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের কথা শুনে ও খুব খুশি হয়েছে আর তোমাকে বলেছে ওকে অ্যাসিস্ট করার জন্য। এটা তোমার জন্য খুব ভালো একটা সুযোগ। এই কথা শুনে পুরো ক্লাসের সবাই বেশ খুশি হলো। সবাই একজন আরেকজনের সাথে কানাকানি করছে। শুভাও কথাটা শুনে বেশ এক্সাইটেড। ওর তো জীবনে একটাই স্বপ্ন যে ওর বাবার স্বপ্ন পূরণ করবে, ডাক্তার হবে। আর সেটা যদি বেস্ট কারো ট্রেনিংয়ে হয় তাহলে ও রোগীদের বেস্টটাই দিতে পারবে। হঠাৎ করেই শুভা ওর অত্যন্ত পরিচিত অনাকাঙ্ক্ষিত একটা কণ্ঠস্বর শুনতে পেল। শুভার পিছন ঘুরে সেই কণ্ঠস্বরের মালিককে দেখতে খুব ভয় লাগছে। ওর যেন মনে হচ্ছে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে চলেছে। শুভার এভাবে চোখ মুখ খিচে পিছনে ঘুরে থাকা দেখে ওর বান্ধবী ওকে জোর করে সামনে ঘুরিয়ে দেয়। শুভা যেই সামনে ঘুরে মানুষটাকে দেখে ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। ওর পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। ভয়ে ওর শরীর ঘামতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে অজান্তেই ওর মুখ থেকে বের হয়ে আসে, তুর্য। শুভার ভয়ে পুরো শরীর কাঁপছে থরথর করে। লোকটা যতই এগিয়ে আসছে ওর হার্টবিট যেন দ্রুত হয়ে আসছে। হঠাৎ করেই ওর চারিদিকটা কেমন অন্ধকার হয়ে মাথার মধ্যে কেমন ঘুরতে লাগলো। ওর হাত দিয়ে মাথাটা চেপে ধরে নিজেকে স্থির রাখার চেষ্টা করলো, কিন্তু তাও আস্তে আস্তে ওর শরীর নিস্তেজ হয়ে আসলো। আস্তে আস্তে ওর চোখ বন্ধ হয়ে এক সাইডে ঢলে পড়ে যেতে নিল। ও দেখলো তুর্য ওর দিকে দৌড়ে আসছে। ব্যাস এতটুকুই দেখলো। তারপর চোখটা বন্ধ করে যেই নিজে পড়ে যেতে নিল অমনি শুভাকে ধরে ফেললো লোকটি। তারপর ওকে কোলে তুলে নিল। ক্লাসের সবাই শুভার এমন সেন্স হারানো দেখে ব্যস্ত হয়ে পড়লো। তুরাগ, দেখো তো কি হলো মেয়েটার। এই হলো শুভা, যার কথা তোমাকে বলেছিলাম। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ কার একটা নাম নিয়ে এভাবে সেন্সলেস হলো। স্যার, আমি বুঝতে পারছি। ওকে আগে একটা কেবিনে নিয়ে শোয়াতে হবে, না হলে বুঝবো কি করে। স্টুডেন্টস, তোমরা প্লিজ ভিড় বাড়িও না। শুভার কাছের বান্ধবী শুধু সাথে এসো, তাছাড়া সবাই ল্যাবেই থাকো। তুরাগ স্যার, আমরা শুভার সাথে সবসময় থাকি। তাহলে তুমি সাথে আসো। আর স্যার, আপনিও আসুন। স্যার, কি হয়েছে শুভার? কোনো চিন্তা করো না তোমরা, এখনই ওর সেন্স ফিরে আসবে। আসলে হঠাৎ করে কোনো কারণে বিপি হাই হয়ে গিয়েছিল, আর ওর শরীর এটা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গিয়েছিল। এখন আস্তে আস্তে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে। কিন্তু তুরাগ, মেয়েটা একদম ভালো ছিল জানো, তাহলে হঠাৎ এরকম বিপি হাই হলো কেন? কত কারণই তো হতে পারে সমস্যা। বাসার কোনো টেনশন থাকলে, ঠিকমতো ঘুম না হলে, অথবা এমনও হতে পারে কোনো ঘনিষ্ঠ কেউ হারিয়ে যাওয়ার পর আবার ওর সামনে এসে হাজির হলে, যাকে একদম এক্সপেক্ট করেনি। হ্যাঁ, কি বলছো তুমি এসব? অতীতের কেউ হাজির হলে মানে? না স্যার, আমি এমনি কিছু সম্ভাবনার কথা বললাম। আপনি তো জানেন হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু হলে ব্রেন সেটা নিতে পারে না, তাই একজন নিউরোলজিস্ট হয়েই অনুমান করলাম আর কি। ও, তা ঠিকই বলেছো তুমি। এমনটা হলেই
হঠাৎ বেপি হাই হয়ে। স্যার ও সেন্স ফিরবে কখন?